নমস্কার, আমি সাহেব এক্স টাইম বাংলায় আপনাদের স্বাগত। বিশ্বকাপ চলছে। বিশ্বকাপ চলাকালীন বড় দলগুলির বেশ কিছু ম্যাচের পোস্ট ম্যাচ অ্যানালিসিস আমি রাখবো আপনাদের জন্য। যদি ভালো লাগে তো বলবেন, তো আরও বেশ কিছু করার চেষ্টা করব। প্রথম যেটা করছি সেটা ব্রাজিল বনাম মরক্কো। আফ্রিকার ব্রাজিল এবং বিশ্বের ব্রাজিলের মধ্যে খেলা। অনেক আগে থেকেই সবাই বলছিলেন যে এই ম্যাচটি খুব টাইট ম্যাচ হতে পারে, এই গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ। এবং সেই ম্যাচটা আসলে কঠিন ম্যাচ এবং ব্রাজিলের পক্ষে কঠিন ম্যাচই ছিল। বিশেষ করে শুরু দেখে নেওয়া সমস্ত কিছু থাকে, সেই জায়গা থেকে এই ম্যাচটি কঠিন তো ছিলই। এবং এই ম্যাচটি 1-1 গোলে ড্র হলো। এবং প্রথম 6 মিনিট ব্রাজিল কিন্তু আক্ষরিক অর্থে কোনো বল পায়নি এবং ব্রাজিল বলের পেছনে ছুটছিল। ফার্স্ট বল উইনের ক্ষেত্রে, সেকেন্ড বল উইনের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। প্রথমত মিডফিল্ডের গতিহীনতা এবং স্পেস ভরাটের ক্ষেত্রে কিন্তু প্রচুর ভূমিকা অর্জন করেছে এই দলটি। আমি কিছু ড্র দেখাবো এখানে। যখন শুরু করেছিল মরক্কো 4-4-2 ফরমেশনে কিন্তু শুরু করে প্রথম প্যাটার্নটা। এবং তাদের লক্ষ্য ছিল, এবং পরবর্তীকালে কোথায় যায় সেটাও বলবো, তাদের লক্ষ্য ছিল ব্রাজিলের বিল্ড আপ জোনটাকে শুরুতে তাদের নষ্ট করে দেওয়ার একটা, প্রথম থেকে ফার্স্ট মিনিট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ম্যাচ নষ্ট করে দেওয়ার, এবং স্পিডের মাধ্যমে, গতিতে মাধ্যমে অপোনেন্টকে দেখে নেব, খেলবো, এই ব্যাপারটা এরা করেনি। এরা প্রথম থেকে এই জায়গাটা অ্যাটাক করতে চেয়েছে এবং এখানে অ্যাডভান্স ট্যাকেলে যাচ্ছিল, অ্যাডভান্স মুভমেন্ট করছিল। এবং এই জায়গাতে আপনাদের বলি, বিশেষ করে মরক্কোর মিডফিল্ডার আজদেদিন উন্নাই এবং যাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে বৌদাদি, 18 বছরের তরুণ যে ফুটবলারটি, তারা সামনে উঠে আসে। এবং ব্রাজিলের এই যে 3-2 বিল্ড আপ জোনে, যে 3-2 যে বিল্ড আপ জোন যে কাঠামো ছিল আপনারা দেখতে পাচ্ছেন, এই 3-2 কাঠামোকে তারা কিন্তু ভেঙে দেয়। ব্রাজিল যখন 3 জন ডিফেন্ডার আর 2 জন মিডফিল্ডার, এই যে ক্যাসিমেরো আর ব্রুনো, দুজন যে আক্রমণটা সাজানোর চেষ্টা করছিল, তখন মরক্কোর খেলোয়াড়রা ম্যান টু ম্যান মার্ক করে তাদের পথ বন্ধ করে দেয়। ফলে প্যাকেটা কিন্তু তার সামনে কোনো স্পেস পায়নি, যে সামনে চেলে দেওয়ার ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল। আমরা যদি বলি রাফিনা আর ভিনিসিয়াস জুনিয়র সমৃদ্ধ আক্রমণ, আসলে কি বলুন তো, বিল্ড আপ জোন থেকে যদি লাইনটা কেটে যায়, সেই যেটা হওয়ার আজকে ব্রাজিলের ক্ষেত্রে সেটাই হয়েছে। এবং খুব টেকনিক্যালি এই খেলাটা খেলেছে মরক্কো, এবং মাঝমাঠে টেকনিক্যাল ফাউল করা ছাড়া ব্রাজিলের মিডফিল্ডারদের আর কিছু করার ছিল না। মরক্কো এই ম্যাচটার জন্য হোমওয়ার্ক অনেক আগে থেকে করে। ব্রাজিল 4-4-2 ফরমেশনে শুরু করেছিল, মিডফিল্ড একটা বক্স তৈরি করার চেষ্টা করছিল। আমি এই জায়গাটা একটু বলে এসেছি, তারপরে আবার অপোনেন্টের খেলায় আসবো। মিডফিল্ড বক্স তৈরি করার চেষ্টা করছিল, যেখানে রাফাইনা এবং প্যাকেটা মাঝখানে সরে এসে হাফ স্পেস তৈরি করার একটা প্রবণতা ছিল, ভাবনার মধ্যে ছিল। কিন্তু ম্যাচের শুরুর দিকে মরক্কো বল দখলের আধিপত্য দেখিয়েছে এবং নিজেদের, ওই যে বলছিলাম 4-4-2 দিয়ে শুরু করেছিল, 3-2-5 স্ট্রাকচারে কিন্তু তারা গুছিয়ে নেয়। দেখতে পাচ্ছেন 3-2-5 স্ট্রাকচার, এই স্ট্রাকচারে তারা কিন্তু নিজেদের গুছিয়ে নেয়। ব্রাজিলের প্রেসিং খুব একটা জোরালো না হয়, তারা মরক্কোকে তেমন কোনো সমস্যায় ফেলতে পারছিল না। এইটা কিন্তু ব্রাজিলের খেলার আজকে খুব ড্রব্যাক ছিল। ব্রাজিল কিন্তু প্রেসিং করতে পারছিল না। ওই যে একবার প্রথমে বললাম যে সেকেন্ড বল উইনিং এর ক্ষেত্রে ব্রাজিলের প্রচুর সমস্যা হচ্ছিল। এবং মরক্কো ডিফেন্ডাররা বল দখলে রাখার জন্য অসাধারণ টেকনিক্যাল দক্ষতার পরিচয় দিয়েছেন। ব্রাজিলের ডিফেন্ডার লাইন কিন্তু ঠিক ছিল, ডিফেন্ডার লাইনে মানে সেন্টার ব্যাক দুজন ঠিক ছিলেন। আমি ফুল ব্যাকের জায়গায় আসছি। হাকিমি এবং দিয়াজ প্রতিপক্ষের জন্য বেশ কিছু সমস্যা তৈরি করেছেন, যেখানে হাকিমি বেশ আক্রমণাত্মক, উপরে অ্যাডভান্স পজিশনে খেলেছেন। অন্যদিকে দিয়াজ কিন্তু পুরো মাঠ জুড়ে নিজেদের জায়গা বদল করে ফ্লোট করেছেন। এছাড়া খান্নৌসের কথা আগে বলেছি, বুয়াদ্দির কথা তো বলেছি, এবং আয়নাবির খেলাও কিন্তু বেশ ভালো লেগেছে। বল রিসিভ করার সময় তাদের দারুণ শান্ত সংযত
এবং যতটা আক্রমণ করা যায় ততটা করেছে। ওই যে বলছিলাম ব্রাজিলের টেকনিক্যাল ফাউল করা ছাড়া কিন্তু পথ ছিল না। প্রথম 10 মিনিট মরক্কোর আক্রমণ তো মানে যা একটা লেভেলে চলে গেছিল, সেটাকে আরো বিপজ্জনক, কিন্তু তারা কোনো শটে কিন্তু রূপান্তর করতে পারেনি। মানে ফাইনালি ব্রাজিলের যে ব্যাক লাইনটাকে কিন্তু ভাঙতে পারেনি। এর কারণ হচ্ছে ব্রাজিলের ডিফেন্সের দুই স্তম্ভ মার্কিনিওস সমৃদ্ধ, গ্যাব্রিয়েল সমৃদ্ধ যে লাইনটা রয়েছে সেটাকে কিন্তু ওরা ভাঙতে পারেনি বেসিক্যালি। এবং যখন ভেঙেছে, গোলের জায়গাটা যদি আসি, যখন ভেঙেছে তখন কিন্তু ব্রাজিলের ডিফেন্স লাইন প্রচুর হাই ছিল। আপনারা এটাও দেখুন, ডিফেন্স লাইন প্রচুর হাই, এবং ওই মাঝ মাঠে যখন বলটা বাড়াচ্ছে তখন কার কি পজিশন, তারা কি এই পাস না বাড়ানোর জন্য যেটা করা উচিত, প্লেয়ারের গায়ে যাওয়া উচিত, সেটা কি করেছে? তার মাঝখানে দেখুন এই যে ফাঁকা অরক্ষিত জমি, এই জায়গাটি নেওয়ার কথা কার বা কাদের? আমার কিন্তু খুব মনে হয়েছে যে যতক্ষণ মাঠে ছিলেন কাসিমেরো, তিনি তার রোল প্লে করতে পারেনি, তিনি শুধু ফাউলই করেছেন। ব্রাজিলের দুই ফুলব্যাকের কথা যদি আমরা ধরি, ওই যে বলছিলাম ব্রাজিলের দুই ফুলব্যাক ইভানাস আর যার জায়গায় পরবর্তীকালে স্যান্টোস নামে, ইভানেজ আর ড্যানিলো, এই দুজন তারা যে প্রপার যে দৌড়বে, জায়গা নেবে। ব্রাজিলে কারা কারা খেলেছেন অতীতে ফুলব্যাক? কাফু কার্লোসের মতো ফুলব্যাক খেলেছেন, পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা। আক্রমণ পেছন থেকে কি করে তৈরি হয়, কি করে সেখান থেকে বিল্ড আপ হয়, সেটা ব্রাজিল দেখিয়েছে। এরা না পারছে ফ্ল্যাঙ্ক ঠিক করতে, যেখানে রাফিনা বা ভিনিসিয়াস জুনিয়রকে হেল্প করবে, অথবা ইনভার্ট হয়ে মাঝখানে প্যাকেটা ক্যাসিমেরোদেরকে হেল্প করবে, কোনোটাই পাচ্ছিলেন না। বাধ্য হয়ে কোচ নামালেন ড্যানিলোকে নামিয়ে কিছুটা মেকআপ হলো, কিন্তু আলটিমেটলি কিন্তু পুরোপুরি এই প্রবলেম সলভ হলো না। ব্রাজিলের ছন্নছাড়া অবস্থা, খুব নার্ভাস মনে হয়েছে, মাঝে মধ্যে আগোছালো লেগেছে। ম্যাচে নিজেদের ছন্দ খুঁজে পেতে তারা লড়াই করার চেষ্টা করেছে। প্রথমার্ধ ক্যাসিমেরো, ব্রুনো, কথা আগেও বলেছি, প্রতিপক্ষের কাছে পুরোপুরি পরাস্ত। প্যাকেটা, রাফিনা বেশ ফাঁকায় বল পেলেও নিখুঁত হতে পারেননি। আসলে এই ফাঁকায় বলটা খুব টেকনিক্যালি আসছিল না। ব্রাজিলের সেরা অবশ্যই ছিল ভিনিসিয়াস জুনিয়র, যতটুকু সুযোগ পেয়েছে তার জায়গা থেকে সে কিন্তু তার কাজ করেছে। মাঝমাঠে ফ্যাবিনো ব্রাজিলে নামার পর সেকেন্ড হাফটা কি করে ঠিক হলো, ফ্যাবিনো নামার পর ওই ঠেকা দেওয়া আর কি, যতটা স্পেস তৈরি হচ্ছিল কোচ আনসেলেত্তি, এই জায়গাটা অন্তত ফ্যাবিনো বল তাড়া করা, প্লেয়ারদের মাঝখানে ঢুকে যাওয়ার যে প্রবণতা, সেটা করে কিন্তু আজকের ম্যাচ থেকে একটা মূল্যবান একটা পয়েন্ট আনতে পেরেছে। ফ্যাবিনো ভূমিকাটা এখানে অস্বীকার করার আর সত্যি কোনো জায়গা নেই। আর ম্যাথিয়াস কুনহা একটু হলেও বেটার ছিলেন। ব্রাজিলের আজকের যিনি শুরু থেকে স্ট্রাইকার ছিলেন তার থেকে অবশ্যই বেটার ছিলেন। তবে এই সমস্ত প্রচুর ফাঁক ফোকর পূরণ করতে না পারলে কিন্তু ব্রাজিলের এই বিশ্বকাপে সমস্যা আছে। এক্সট্রা টাইম।